হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে ভিডিও টপিকটি আলোচনা করছি সেটা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টার 7 আছে শব্দ, সেই চ্যাপ্টারটা। তো আগের ভিডিওতে আমি হচ্ছে 13 নম্বর প্রশ্ন করিয়ে দিয়েছি, তো আজকে হচ্ছে 14 নম্বর প্রশ্নটা আর কি শুরু হবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কী, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে তরঙ্গটির গতির অভিমুখ মাধ্যমের কণাগুলির গতির অভিমুখের সমান্তরাল হলে তাকে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। মানে তরঙ্গটির গতির অভিমুখ আর মাধ্যমের কণাগুলির গতির অভিমুখ যদি সমান্তরাল হয়, মানে এর মানেটা হচ্ছে যে ভাইব্রেশনটা হবে এরকমভাবে কাঁপতে থাকবে, ঠিক আছে, আবার যাবে আবার কাঁপতে থাকবে এরকম টাইপের। তো এটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার দেখো, তারপরে যে 15 নম্বরের প্রশ্ন আছে ম্যাক সংখ্যা কী। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোনো বস্তুর গতিবেগ ও বায়ুতে শব্দের বেগের অনুপাতকে ম্যাক সংখ্যা বলে। মানে যে কোনো বস্তুর গতিবেগ এবং বায়ুতে যে শব্দের গতিবেগ আছে সে দুটার যদি অনুপাত করা হয় তাহলে সেটাকে হচ্ছে ম্যাক সংখ্যা বলে। এবার দেখো, যেটা 16 নম্বরের প্রশ্ন যে সুপারসনিক বেগ কী। তো এটা হয়ে যাচ্ছে যে কোনো বস্তুর বেগ বায়ুতে শব্দের বেগের থেকে বেশি হলে তাকে হচ্ছে সুপারসনিক বেগ বলা হয়। মানে কোনো বস্তুর বেগ যদি শব্দের বেগের থেকে বেশি বেগে যায় কোনো জিনিস, তাহলে সেটাকে বলা হচ্ছে সুপারসনিক বেগ। এটা বেশি করে যুদ্ধ বিমানগুলো যে হয় জেট বিমান, সেগুলোর ক্ষেত্রে সুপারসনিক বেগ দেখা যায়। এবার দেখো যে কোনো একটা তরঙ্গ আছে, মনে করো তরঙ্গটা এইভাবে কম্পিত হচ্ছে, তো এটা হচ্ছে কম্পনের অভিমুখ, উপর নিচ কাঁপছে, ঠিক আছে, আর এটা হচ্ছে গতির অভিমুখ। তো পরপর দুটা সমদশা সম্পন্ন যে দূরত্ব আছে সেটাকে কি বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্য, আর এখান থেকে এতটা হচ্ছে এটাকে বিস্তার বলা হয়। তো 18 নম্বরের প্রশ্নটা বলছে যে তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে ভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এন ল্যামডা, যেখানে এই জিনিসটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, যেখানে ভি হচ্ছে তরঙ্গ বেগ, এন হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এটাকে বলা হয় ল্যামডা, ঠিক আছে। অক্ষরটা যে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ল্যামডা। তারপরে দেখো যে 19 নম্বরের প্রশ্ন যে কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে এন সমান সমান 1/t, যেখানে এনটা হচ্ছে কম্পাঙ্ক আর টিটা হচ্ছে পর্যায়কাল। মানে কম্পাঙ্ক আর পর্যায়কাল পরস্পরের অনন্যক। এবার দেখো যে শব্দের কয়েকটা ধর্ম টপিকটা। তো 20 নম্বরের প্রশ্নটা হচ্ছে যে শব্দের প্রতিফলনের সূত্র দুটি লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। 2 নম্বরটা হচ্ছে যে আপতিত তরঙ্গ, প্রতিফলিত তরঙ্গ ও আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। মানে এই ফর্মুলাটা হচ্ছে আলোর প্রতিফলনের মতোই সেম, তবে একটু খালি বলার ধরনটা আলাদা। তারপরে দেখো যে 21 নম্বরের প্রশ্ন শব্দের প্রতিফলনের উপর ভিত্তি করে কোন যন্ত্র তৈরি করা হয়েছে বা আমরা কোন যন্ত্রগুলো ব্যবহার করছি যেখানে শব্দের প্রতিফলনকে কাজে লাগে, সেটা হচ্ছে 1 স্ট্যাথোস্কোপ, 2 হচ্ছে স্পিকিং টিউব। এবার হচ্ছে দেখো টপিকটা হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি মানে কি, দেখো যে আমি যে সেম আওয়াজটা করছি এটা যদি কিছুক্ষণ পর আবার শোনা যায় তাহলে এটাকে প্রতিধ্বনি বলা হবে, ঠিক আছে। তো যাই হোক, প্রতিধ্বনি মানে হচ্ছে যে উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে যদি মূল শব্দের থেকে পৃথকভাবে শোনা যায় তবে প্রতিফলিত শব্দকে হচ্ছে প্রতিধ্বনি বলে। মানে একটা সাউন্ড যেটা বললাম কিছুক্ষণ আগে সেই কথাটাই এখানে বলা আছে। উৎস থেকে শব্দটা উৎপন্ন হবে, আবার দূরের কোনো জায়গা থেকে প্রতিফলিত হয়ে আবার একটু পরে শোনা যাবে, তো এটাকে প্রতিধ্বনি বলা হয়। তারপরে 23 নম্বরের প্রশ্ন দেখো যে শ্রুতি নির্বন্ধের সময়কাল কত। তো এটা অ্যান্সারটা হয়েছে 0.1 সেকেন্ড, এসিসি এখানে সেকেন্ড, হ্যাঁ। 24 নম্বরের প্রশ্নটা দেখো যে শ্রুতি নির্বন্ধ কী। তো এর অ্যান্সারটা হচ্ছে কোনো শব্দের রেশ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড স্থায়ী থাকে, এই সময়কালকে হচ্ছে শ্রুতি নির্বন্ধ বলে। মানে যে কোনো সাউন্ড সেটা আমাদের মস্তিষ্কের মধ্যে 0.1 সেকেন্ডের জন্য স্থায়ী হবে। 25 নম্বরের প্রশ্নটা দেখো যে মানুষ 1 সেকেন্ডে সর্বাধিক কয়টি পদাংশ উচ্চারণ করতে পারে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে 5টি। মানে যে কোনো মানুষ, ঠিক আছে, 1 সেকেন্ডে 5টির বেশি পদাংশ উচ্চারণ করতে পারবে না।
এরপরে দেখো যেটা 26 নম্বরে আছে যে ক্ষণস্থায়ী শব্দের নিঃশ্রুতি নির্বন্ধ। ক্ষণস্থায়ী শব্দ বলতে যেটা আর কি খুব মুহূর্তের মধ্যে সাউন্ড, ধরে নাও বন্দুকের আওয়াজ, বন্দুকের গুলির আওয়াজ, ঠিক আছে, পটকার আওয়াজ, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ। তো ওর শ্রুতি নির্বন্ধের সময়কাল কত দেখো 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড ধরা হয় এটাকে। তারপরে হচ্ছে একমাত্রিক শব্দের শ্রুতি নির্বন্ধ হয়ে যাচ্ছে আমাদের 1/5 সেকেন্ড, আর যেটা দ্বিমাত্রিক শব্দ সেটা এখানে আর কি গুণ হবে 2/5 সেকেন্ড, আর যেটা ত্রিমাত্রিক শব্দ সেটা শ্রুতি নির্বন্ধ হয়ে যাবে হচ্ছে 3/5 সেকেন্ড। এবার দেখো যে 27 নম্বর প্রশ্নটা আছে যে শব্দের প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ লেখো। যে আমরা শব্দের প্রতিধ্বনিটা যে জানলাম কিছুক্ষণ পরে আওয়াজটা ফিরে আসছে, এটার ব্যবহার আমরা কোন কোন কাজে করব সেটা হচ্ছে 1 নম্বর সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য কাজে লাগে, আর 2 নম্বর হচ্ছে দেখো এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করার জন্য এটা কাজে লাগবে। এবার দেখো যেটা 28 নম্বরের প্রশ্ন যে প্রতিধ্বনির সাহায্যে গভীরতা নির্ণয়ের রাশিমালা। মনে করো একটা জাহাজ সমুদ্রে নেমে গেছে, ঠিক আছে, এই জাহাজটা থেকে একটা সাউন্ড করা হবে, সেই সাউন্ডটা ব্যাক করে আবার জাহাজের কোনো প্রান্তে আসবে, তো সেইভাবে আর কি কতটা গভীরতা আছে সমুদ্রটা সেটা নির্ণয় করা যায়। তো আমরা একবারে হচ্ছে ফর্মুলায় চলে আসছি, দেখো সমুদ্রের গভীরতা ইকুয়ালস টু হয়ে যাবে H প্লাস V/2 √T2 স্কোয়ার মাইনাস T1 এর স্কোয়ার, যেখানে প্রত্যেকটা অক্ষর এখানে কি দেখো H হচ্ছে জলতল থেকে উৎসের গভীরতা, V হচ্ছে জলের মধ্যে শব্দের বেগ, T1 হচ্ছে মূলধ্বনির সময়, আর T2টা হচ্ছে প্রতিধ্বনির সময়, যখন আওয়াজটা ব্যাক করে আবার আসবে, ঠিক আছে, সেই সময়টা এখানে আর কি বলা হচ্ছে। এই জিনিসগুলো যদি বলা থাকে তাহলে আমরা সমুদ্রের গভীরতা আর কি নির্ণয় করতে পারবো এই ফর্মুলাটার সাহায্যে। এরপরে দেখো যেটা আছে যে 29 নম্বরের প্রতিধ্বনির সাহায্যে এরোপ্লেনের উচ্চতা নির্ণয়ের রাশিমালা। তো এবার যদি আকাশে ওড়ে জিনিসটা এরোপ্লেনটা, ঠিক আছে, তো উপর থেকে সাউন্ড ফেলে সেই সাউন্ডটা আবার উপরে ব্যাক করবে, তো এটার সাহায্যে কীভাবে আর কি এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করা হয় সেই জিনিসটা এখানে বলা আছে। তো দেখো ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে 1/2T √V² মাইনাস U², যেখানে টিটা হয়ে যাচ্ছে প্রতিধ্বনি শোনার সময়, আর ভিটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ, আর ইউটা হচ্ছে উড়োজাহাজের বেগ। এই রাশিমালাগুলো যদি জানা থাকে তাহলে আমরা এরোপ্লেনটা আর কি কত উঁচুতে উঠছে সেই জিনিসটা বের করতে পারবো। এবার দেখো যেটা 30 নম্বরের প্রশ্ন আছে যে খুব দ্রুত বিমানের গতিবেগ কোন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। মনে করো কোনো বিমান আছে খুব দ্রুত গতিতে চলছে, তাহলে তার যে গতিবেগটা আর কি কোন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ম্যাক সংখ্যা দ্বারা। তো যাই হোক, পরের যে চ্যাপ্টারটা আমি টপিকটা ডিসকাস করব এই চ্যাপ্টারেরই, তো সেটা হচ্ছে অনুরণন। তো অনুরণন জিনিসটা কি এমনি বলে রাখি, অনুরণন হচ্ছে যে মনে করো কোনো স্কুলে যে বড় হল ঘরগুলো হয় সেখানে যদি আমরা আওয়াজ করি তো সেই আওয়াজটা একটু গম্ভীর হয়, আর আওয়াজটা মনে হবে যে বারবার আর কি প্রতিফলিত হয়ে আসছে, মানে আওয়াজটা কি বলবো, যাই হোক, তো ওই যে ঘটনাটা গম গম আওয়াজ করে যেটা আমরা বলি আর কি, সেই জিনিসটাকে কি বলে, অনুরণন বলে। তো এটা পরের দিন প্রশ্ন লেখাবো, যাই হোক, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।